সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। এই কনস্টিটিউশনে বলা আছে শেখ হাসিনা ওয়াজেদ রাষ্ট্রপতিকে অনুরোধ না করলে রাষ্ট্রপতি কি করতে পারবে না? পার্লামেন্ট ভেঙে দিতে পারবে না। তাহলে এখনো তো এই শেখ হাসিনা এই রাষ্ট্রপতি অনুযায়ী এই সংবিধান অনুযায়ী তো প্রধানমন্ত্রী, এখনো শিরিন শারমিন হচ্ছে তাহলে স্পিকার। বাংলাদেশের বর্তমানে সংবিধান আছে, সেই সংবিধান মোতাবেক জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি, অমান্য করি, তাহলে বাংলাদেশের সরকার হলো আওয়ামী লীগ, বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24শে এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সেই হিসাবে আইনগতভাবে তিনি 2028 সালের এপ্রিল পর্যন্ত এই পদে থাকতে পারেন। সংবিধান বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপতি নিজে পদত্যাগ না করলে বা সংসদের মাধ্যমে তাকে অভিশংসন না করা হলে নতুন কাউকে এই পদে বসানোর কোনো সুযোগ নেই। বিএনপিকে ক্ষমতায় আনতে অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। একসময় ইংল্যান্ডে পতিতা ব্যবসা করতেন সাবেক এই উপদেষ্টা। এখন আমি একটা পার্সেন্ট গ্রো করি, পার্সেন্ট হচ্ছে পতিতা ব্যবসা করতো রিজওয়ানা। একজন উপদেষ্টা কিভাবে তার নিজের মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি প্রকল্পের প্রধান নির্বাহী হতে পারেন তা নিয়ে মন্ত্রণালয়ের সবার মধ্যে বিস্ময় থাকলেও ইউনূসের প্রিয় ভাজন ফারুকের তাতে কোনো অসুবিধা হয়নি। আওয়ামী লীগের আমলে বহু কাজ করেছেন তিনি এবং এদের সঙ্গে গভীর সখ্যতা ছিল তার, কৃতজ্ঞতার অন্ত ছিল না। অন্তর্বর্তী সরকারের আমলে ইউনূসকে কেন্দ্র করে নানা ধরনের তৈলাক্ত কর্মসূচি দেখা গেছে। এবার তিনি বিএনপি হওয়ার চেষ্টা করছেন। এই অভিযোগগুলো গণমাধ্যমে যেমন হচ্ছে তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। এই কনস্টিটিউশনে বলা আছে শেখ হাসিনা ওয়াজেদ রাষ্ট্রপতিকে অনুরোধ না করলে রাষ্ট্রপতি কি করতে পারবে না? পার্লামেন্ট ভেঙে দিতে পারবে না। তাহলে এখনো তো এই শেখ হাসিনা এই রাষ্ট্রপতি অনুযায়ী এই সংবিধান অনুযায়ী তো প্রধানমন্ত্রী, এখনো শিরিন শারমিন হচ্ছে তাহলে স্পিকার। ডিপ্টি স্পিকার জেলে থাকলেও সেও ডিপ্টি স্পিকার। আপনি 29 সালের আগে সংসদ ভেঙে দিলে সেটা কি 7 খ অনুযায়ী? কি 7 খ অনুযায়ী কি বলা আছে? এই সংবিধান করতেছেন 7 খ কি বলা আছে? 7 খ না কয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করবেন আপনি। আপনি তো রাষ্ট্রদ্রোহী বানায় ফেলে দিলেন জনাব তারেক রহমানকে সালাউদ্দিন সাহেব এই বক্তব্য দিয়ে। তাহলে প্রথম কথা হলো যে সংবিধান করতেছেন, সেই সংবিধানে 29 সালের আগে এই সংবিধান ভেঙে যায়নি। তাহলে আপনার সংবিধান থাকলে পার্লামেন্ট 24 সালে পার্লামেন্ট আছে, তাহলে 24 সালে পার্লামেন্ট থাকলে আপনার পার্লামেন্ট কি? আপনার পার্লামেন্ট একটা অবৈধ পার্লামেন্ট। আপনার ইলেকশন অবৈধ ইলেকশন, আপনি শপথ দিলেন মন্ত্রী হিসাবে, সেটা অবৈধ। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। মানে চারোদিকে বর্তমান এটার এক প্রকার তুফান উঠে গেছে, মানে তুফান চারোদিকে শোনা যাচ্ছে। আর এটা কারা ছড়াচ্ছে? জামাত শিবিররা। তারা নিজেরা বলতেছে জনাব তারেক রহমান সাহেব, আপনি যে প্রধানমন্ত্রী হয়েছেন আপনি কি বৈধ? আপনি যে নির্বাচনের মাধ্যমে চেয়ারে বসেছেন সেটা কি বৈধ? আপনার চেয়ারটা কি বৈধ? আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, এটা কি বৈধ? এই সংবিধান মানতে গেলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানা লাগবে। এই নির্বাচন তো অবৈধ হবে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গেছেন তাও তো অবৈধ হবে। গণভোট যদি অবৈধ হয় তো আপনার এমপিগিরিও তো অবৈধ হবে। হঠাৎ করে তারা বললেন না আমরা শপথ গ্রহণ করবো না, শপথ সংবিধানে নাই। আজব ব্যাপার। শেখ হাসিনা ভালো ছিল, এখনো এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। সবাই খারাপ, কেউ চান্দাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী। হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। বর্তমান সরকার কি সেটা মেনে নিতে প্রস্তুত? কিন্তু আমরা তার কাছে সেটা শুনতে চাই। হাসিনা তো এর চাইতে কৌশলী ছিল। চায়না, ইন্ডিয়া, আমেরিকা একসাথে ব্যালেন্স করে গেছে, পরাশক্তিদের লেজে খেলাইছে। আর এরা আমেরিকার কোলে গেছে হইছে, ভাবিছে শুকু খাম, ভাবিছে তিনি এটা ছেড়ে দিবে। হ্যাঁ, এই যে এত আলোচনা সমালোচনা কেন? এবং এট দ্য সেম টাইম তারাই বলছে যে বাংলাদেশের 72-এর সংবিধান অনুযায়ী ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। তাদের নিজেদের কথা এগুলা। সবচেয়ে বড় কথা কি জানেন? জুলাই সনদ যদি কোনোভাবে বাস্তবে রূপ না দেয় তাহলে
আপনার জামাত শিবিরের অবস্থা ভবিষ্যতে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সামান্য একটা কেউ বাঁচতে পারবে না আইনের চোখ ফাঁকি দিয়ে। আইনে বা সংবিধান অনুযায়ী তাদের সর্বোচ্চ যে রায়টি সেটি ফাঁসিও হলে হতে পারে। ইভেন এই যে জামাত শিবিররা যে বর্তমান ঢালাওভাবে বলতেছে যে বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাঁ এটা 100%, কারণ সংবিধানে তো আপনার অন্তর্বর্তীকালে সরকার নামে কোনো সরকার ছিল না। আপনি কোঠার নামে সরকার পতন করেছেন, অথচ যেই সরকার কে আপনারা পতন করেছেন সেই সরকার আপনাদের সমস্ত দাবি মেনে নিয়েছিল, তারপরও আপনারা কিন্তু শেখ হাসিনা সরকারের পতন করেছেন, সংবিধান ভায়োলেন্স করেছেন, আর কতই না কিছু করছে, তাই না? এগুলা যদি আপনি সমস্ত সমীকরণ এখন মিলাতে চান, সমন্বয়কদের চারদিকে বাংলাদেশে তাদের এই রাহাজানির কান্না, কলিজার ভিতর যে একটা আপনার অজানা একটা ভয়, মানে এই বুঝি আওয়ামী লীগ তাদেরকে সে খাপ করে মনে করেন ধরে ফেললো, এই বুঝি শেখ হাসিনা তাদেরকে গলা চেপে ধরলো, এই বুঝি আওয়ামী লীগ তাদের মাথায় আপনার চেপে বসলো, এই বুঝি তাদেরকে ফাঁসির কাঠগড়ায় ঝুলতে হলো। এই যে একটা অজানা ভয় তাদেরকে প্রতিনিয়ত এক প্রকার 300 টাকা রোজ কামলা দিয়ে যেভাবে মানুষকে আপনার দৌড়ানি দেয়, তাদের অবস্থা ঠিক একই রকম। বুঝতে পারছেন? এদের ভয় বর্তমান মানে এমন তীব্র আকারে থেকে আপনার মানে তাদের কলিজাটা আসলে ঘিরা ধরছে, যেটা থেকে তারা আসলে বের হতে পারছে না। তার এগেনস্টে এখন বলছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, যদি তাদের জুলাই সনদ বাস্তবে রূপ না দেয়, তাহলে কি শেখ হাসিনাকে তারাই পুনরায় আবার প্রধানমন্ত্রী করে দেশে আনবে? অরিজিনাল তো যদি দেখা যায় শেখ হাসিনা ইনস্ট্যান্ট এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তাদের নিজেদের মুখ থেকে শুনলেন, তারা নিজেরাই এগুলা বর্তমান চারদিকে ছড়াচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আর কিছু বলছে না, এই যে চারদিকে তাদের এই কান্নার রোল সেটি আরো তীব্র হবে। আওয়ামী লীগকে তারা বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে ফেলবে, আওয়ামী লীগকে উপরে ফেলে দিবে। আওয়ামী লীগ কি আগাছা নাকি? হ্যাঁ, যার জন্ম না হলে এই বাংলাদেশই হতো না, তাকে আপনি নিশ্চিহ্ন করে ফেলবেন? তাকে যদি নিশ্চিহ্ন করতে হয়, নিশ্চিহ্ন করতে হবে বাংলাদেশের এই মানচিত্রকে, নিশ্চিহ্ন করতে হবে বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে। পারবেন? যদি সেটি আপনারা বর্জন করতে পারেন, তাহলে আওয়ামী লীগকেও আপনারা বর্জন করতে পারবেন। রাজনীতির সমীকরণই কি সবসময় 2 আর 2 4 হয়, নাকি কখনো সেই সমীকরণ গভীর ষড়যন্ত্রের মাধ্যমে পাল্টে দেওয়া হয়? ভাবুন তো, যাকে আপনি ভাবছেন পরিবেশের পরম বন্ধু, তিনি আসলে পর্দার আড়ালে বুনছেন ক্ষমতার এক বিষাক্ত জাল, যাকে বসানো হয়েছে ছাত্র জনতার বিপ্লবের আমানত রক্ষা করতে। তিনি কি আসলে বিদেশি কোনো প্রেসক্রিপশনের ডিপ স্টেট এজেন্ট? মধ্যরাতে নিজের স্বামীর রহস্যময় অপহরণ, মুক্তিপণের বদলে পকেটে 300 টাকা ফেরত পাওয়ার আর এক অবিশ্বাস্য রাজনৈতিক স্বীকারোক্তি, সবই কি এক বিশাল মাস্টারমাইন্ড প্ল্যানের অংশ? আজ উন্মোচন হবে এক রক্তহীন করা সত্য, পরিবেশ রক্ষালয়ের আড়ালে কিভাবে তৈরি হয়েছিল এক রাজনৈতিক শক্তিকে সমূলে বিনাশ করার ভয়াবহ নীলনকশা। আপনি কি প্রস্তুত এক গভীর ষড়যন্ত্রের মুখোমুখি হতে? বাংলাদেশের সুশীল সমাজের ড্রয়িং রুমে সৈয়দ রিজানা হাসান এক অতি পরিচিত নাম। বাংলাদেশের পরিবেশ আইনবিদ সমিতি বা বেলার প্রধান নির্বাহী হিসেবে তার সবাই জানত, জলমাটি আর মানুষের অকৃত্রিম আইনজীবী হিসেবে। কিন্তু এই পরিচিতির আড়ালে লুকিয়ে আছে এমন কিছু অধ্যায় যা শুনলে যে কারো শরীরে শিরে উঠবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার অনেক আগে থেকেই তাকে ঘিরে জমে উঠেছিল রহস্যের ঘন কুয়াশা। একজন পরিবেশবাদী নেত্রী যখন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পান, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। যোগ্যতা নাকি কোনো বিশেষ মহলের আনুকূল্য? তার এই উত্থানের পেছনে কি কোনো সুদূরপ্রসারী রাজনৈতিক এজেন্ডা কাজ করছিল? তথাকথিত নিরপেক্ষতার আড়ালে তিনি আসলে কার হয়ে কাজ করছিল তা নিয়ে এখন জনমনে প্রবল সন্দেহ দেখা দিয়েছে। বিশেষ করে তার অতীত কর্মকাণ্ড এবং বর্তমানের কিছু হঠকারী সিদ্ধান্ত এই রহস্যকে আরও ঘনীভূত করছে। রিজানা হাসানের জীবনের সবচেয়ে বিতর্কিত ও রহস্যময় ঘটনাটি ঘটেছিল 2014 সালের 16 এপ্রিল দিন দুপুরে। জনসম্মুখ থেকে তার স্বামী আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে যাওয়া হয়। সেই সময় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। একজন প্রভাবশালী আইনজীবীর স্বামীকে কেন তুলে নেওয়া হলো, কারা ছিল এর পেছনে? কিন্তু গল্পের টুইস্ট আসে 35 ঘন্টা পর। অপহরণকারীরা তাকে ছেড়ে দেওয়ার সময় তার পকেটে উল্টো 300 টাকা দিয়ে দেয়, যাতে তিনি সিএনজি ভাড়া করে বাসায় ফিরতে পারেন। কোনো মুক্তিতে নেওয়া হয়নি, কোনো নির্যাতন করা হয়নি। এটি কি কোনো স্রেফ অপহরণ ছিল, নাকি জনপদের সিম্প্যাথি আদায়ের এক সুখের নকশা? রিজানা হাসান তখন টেলিভিশন ক্যামেরার সামনে প্রচণ্ড আবেগঘন পারফরমেন্স করেছিলেন। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, স্বামীকে ফেরত পাওয়ার পর অপরাধীর ধরার ব্যাপারে তার কণ্ঠে ছিল এক বিচিত্র শীতলতা। তিনি বলেছিলেন, সবচেয়ে বড় চাওয়া হচ্ছে তাকে ফেরত পাওয়া। কে এই অপরাধ করেছে সেটা আমরা পরবর্তীতে দেখব। সবচেয়ে বড় চাওয়া হচ্ছে তাকে ফেরত পাওয়া, তাকে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফেরত পাওয়া, সেটা আমি পেয়েছি। কে এই অপরাধ করেছে সেটা আমরা পরবর্তীতে দেখব।
অথচ সেই পরবর্তীতে আর কোনোদিন আসেনি। এই অদ্ভুত অপহরণ নাটক কি কোনো বড় সত্য ঢাকা দেওয়ার চাল ছিল? গত বছর তরুণ নেতা রাশেদ খানের এক ফেসবুক পোস্টে এই আগুনের শিখাকে আলো উস্কে দেওয়া হয়। সেখানে দাবি করা হয়েছিল রেজওয়ানার স্বামী আসলে আওয়ামী লীগের প্রভাবশালী ও বিতর্কিত নেতা নজরুল হামিদ বিপুল লুটের সম্পদের পাহারাদার। এই যোগসূত্র কি প্রমাণ করে না যে বিপ্লবের দাবিদার এই নারী আসলে দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের সাথে সখ্যতা বজায় রেখে চলেছেন? উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর রিজওয়ানা হাসান যে কয়টি পদক্ষেপ নিয়েছেন তার প্রতিটি ছিল চরম বিপর্যয়কে ঘেরা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল পলিথিন নিষিদ্ধের ঘোষণা। পরিবেশ রক্ষার নামে এটি এক মহৎ উদ্যোগ বলে হলেও এর পেছনের প্রস্তুতি ছিল শূন্য। কোনো টেকসই বিকল্প ব্যবস্থা না করেই হুট করে পলিথিন বন্ধ করার সিদ্ধান্তে ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে বসেছেন। বাজারে পলিথিন বন্ধ না হলেও পলিথিন কোম্পানিগুলোতে চাঁদাবাজি বহুগুণ বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এখন আমরা এই প্রতিবেদনের সেই পর্যায়ে পৌঁছেছি যা শুনলে আপনার বিবেক স্তব্ধ হয়ে যাবে। রিজওয়ানা হাসান নিজে ফাঁস করে দিয়েছেন তার আসল ভীষণের গোপন অধ্যায়। তিনি কি আসলে পরিবেশের কাজ করতে এসেছিলেন নাকি কোনো রাজনৈতিক দলকে নির্মূল করতে? সত্যের এই লড়াইয়ে আমাদের সাহস যোগাতে এবং পর্দার আড়ালের প্রতিটি গোপন নীলনকশা সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেল নিউজ আপডেট 24 সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে রিজওয়ানা হাসান অবলীলায় স্বীকার করেছেন যে তার এবং তার সরকারের মূল কাজ ছিল একটি বিশেষ রাজনৈতিক শক্তিকে অর্থাৎ জামাত ইসলামীকে কোনোভাবেই মেইনস্ট্রিম বা পন্থার রাজনীতিতে আসতে না দেয়া। তিনি দম্ভের সাথে বলেছেন, তাদের আমরা মেইনস্ট্রিম হতে দেই নাই। রিজওয়ানা হাসানের এই স্বীকারোক্তি কেবল একটি বক্তব্য নয়, এটি একটি গণতান্ত্রিক দেশের জনগণের রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। একজন উপদেষ্টা কিভাবে একটি নির্দিষ্ট দলকে নির্বাচনে আসতে বাধা দেওয়ার কথা বলেন? এর মানে কি এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক গভীর ইঞ্জিনিয়ারিং বা কারচুপির ছক আগে থেকেই চূড়ান্ত ছিল? জামাত ইসলামী নায়েবে আমির মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে অত্যন্ত কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রিজওয়ানা হাসানকে সরাসরি রাজসাক্ষী হিসেবে অভিহিত করেছেন। তাদের দাবি, রিজওয়ানা নিজে স্বীকার করেছেন যে তারা নির্বাচনকে প্রভাবিত করার জন্য ডিসি, এসপি ও প্রিজাইডিং অফিসার নিয়োগের মাধ্যমে একটি সুনির্দিষ্ট ফল বের করে আনার কাজ করেছিলেন। এটি কি কেবল মির্জাফরি নয়? এটি কি জনগণের সাথে করা চরম গাদ্দারি নয়? এটি কি কেবল মির্জাফরি নয়? এটি কি জনগণের সাথে করা চরম গাদ্দারি নয়? শুধু রিজওয়ানা নয়, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকেও এই ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিযুক্ত করা হয়েছে। ব্যারিস্টার শাহরিয়ার বিশ্লেষণ অনুযায়ী রিজওয়ানা হাসান কোনো বিচ্ছিন্ন চরিত্র নয়, তিনি আসলে ডিপ স্টেট হয়ে কাজ করেছেন। ভারতের প্রেসক্রিপশন বা অন্য কোনো বহিঃশক্তির এজেন্ডা বাস্তবায়ন করাই ছিল তার মূল লক্ষ্য। রিজওয়ানের এই বক্তব্য প্রমাণ করে যে এই সরকার আসলে জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিতে এক ভয়াবহ নীলনকশা তৈরি করেছে। কেন রিজওয়ানা হাসানকে এই সময় এমন কথা বলতে হলো? এর পেছনে রয়েছে এক গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। ভারতের গোয়েন্দা সংস্থা বা পশ্চিম লবিস্টরা বাংলাদেশে এমন এক পরিস্থিতি চায় না যেখানে একটি দেশপ্রেমিক শক্তি ক্ষমতায় আসুক। তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং জামাতের তৃণমূল পর্যায়ের শক্তি তাদের জন্য এক বড় দুশ্চিন্তা। তাই রিজওয়ানের মতো চরিত্রদের ব্যবহার করে এক ধরনের বয়ান তৈরি করা হচ্ছে। ব্যারিস্টার শাহরিয়ার মতে এটি আসলে একটি ফাঁদ। জুলাই সনদের বৈধতা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন মানুষের নজর সরানোর জন্য জামাতকে উস্কে দেওয়া হচ্ছে। রিজওয়ানা আজ স্বীকার করেছেন তারা নির্বাচনী প্রভাবিত করেছে। 2 দিন পর হয়তো বলবেন তারা অন্য কোনো অঘটন ঘটিয়েছেন। এটি আসলে সাধারণ মানুষের মনে এই ধারণা ঢুকিয়ে দেওয়া যে আওয়ামী লীগের সময়ও ভোট চুরি হতো, এখনো হচ্ছে, অর্থাৎ আগেই ভালো ছিলাম, এই বয়ান প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে সমালোচিত হলেও তার উপদেষ্টা পরিষদের ভেতরে থাকা এই মাস্টার মাইন্ডগুলো তাকে বিতর্কিত করে তুলেছে। রিজওয়ানা হাসানের এই মীর জাফরি আচরণ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এক বড় ধরনের প্রতি বিপ্লবের জন্ম দিতে পারে। একজন সাংবাদিক হিসেবে আমাদের বিশ্লেষণ বলছে খলিলুর রহমানের উত্থান কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ছিল অত্যন্ত সুনিপুণভাবে পরিকল্পিত একটি রিওয়ার্ড বা পুরস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার সময় একটি নীতিগত বাধ্যবাধকতা ছিল, কেউ পরবর্তী কোনো রাজনৈতিক সরকারের মন্ত্রী হতে পারবেন না। কিন্তু খলিলুর রহমান সাহেব সেই শপথের কফিনে শেষ পেরেক ঢুকে দিয়ে প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবির্ভূত হলেন। কেন এই নজিরবিহীন নিয়ম লঙ্ঘন? উত্তরটা লুকিয়ে আছে লন্ডনের সেই রুদ্ধতার বৈঠকগুলোতে। গোয়েন্দা সূত্র এবং রাজনৈতিক মহলের বিশ্লেষণ অনুযায়ী খলিলুর রহমান লন্ডনে বসে বর্তমান ক্ষমতাসীন দলের সাথে একটি অলিখিত চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। তার কাজ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের থেকে প্রশাসনকে এমনভাবে সাজানো যাতে একটি নির্দিষ্ট দল বিপুল ভোটে জয়লাভ করতে পারে। আর এই মাস্টার সার্ভিসের প্রতিদান হিসেবেই তাকে আজ পররাষ্ট্রমন্ত্রীর গদিতে বসানো হয়েছে। একটি নির্বাচন কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়, আমাদের এই প্রতিবেদনে আমরা সেই ভয়াবহ পদ্ধতির গভীরে গিয়েছি। 12 ফেব্রুয়ারি বাহ্যিকভাবে নির্বাচনটি শান্তিপূর্ণ মনে হলেও সন্ধ্যা হওয়ার সাথে সাথেই খবর আসতে থাকে কিন্তু দখলের। জাল ভোট এজেন্টদের বের করে দেওয়া হয় এবং প্রিজাইডিং অফিসারদের সরাসরি সহযোগিতার ব্যালট কাটার যে চিত্র উঠে এসেছে তা যেন কোনো গণতান্ত্রিক মানুষের জন্য হিমহা অবস্থা তৈরি করবে। প্রশাসনের এই নগ্ন দলীয় কনন কি একদিনে সম্ভব হয়েছে? না, এটি ছিল খলিলুর রহমান এবং তার সহযোগীদের তৈরি করা একটি মেটিকিউলাস ডিজাইন। প্রায় 53টি আসনে জামাত ইসলামের পক্ষ থেকে অফিসিয়াল অভিযোগ দাখিল করা হলেও সেগুলোকে হিমাকারে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ পর্দার আড়ালের মাস্টার মাইন্ডরা জানতেন যদি নিরপেক্ষ তদন্ত হয় তবে তাদের পুরো নীলনকশা তাসের ঘরের মতো ধসে পড়বে। গত 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে রাজনৈতিক মহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নতুন রাষ্ট্রপতি কে? কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বা বিএনপি। সরকার গঠন করার পর থেকেই অনেকের ধারণা ছিল রাষ্ট্রপতির পদেও পরিবর্তন আসতে পারে, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে আপাতত রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ রাজনৈতিক জল্পনা যতই থাকুক, সরকারি সিদ্ধান্ত এখনো নেই। এর পেছনে বড় কারণ হলো সংবিধান। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24শে এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সেই হিসাবে আইনগতভাবে তিনি 2028 সালের এপ্রিল পর্যন্ত এই পদে থাকতে পারেন। সংবিধান বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপতি নিজে পদত্যাগ না করলে বা সংসদের মাধ্যমে তাকে অভিশংসন না করা হলে নতুন কাউকে এই পদে বসানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ রাজনৈতিক ইচ্ছা থাকলেও সাংবিধানিক বাস্তবতা ভিন্ন কথা বলছে। তবে রাজনীতির গল্প এখানেই শেষ নয়, কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের রাজনৈতিক অতীত নিয়েও চলছে আলোচনা। তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় ছাত্রজীবনে তিনি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে। পরবর্তীতে যুবলীগের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। দীর্ঘদিন তিনি আওয়ামী লীগ ঘরানার একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন। সেই ধারাবাহিকতায় তিনি রাষ্ট্রপতির পদে নির্বাচিত হন, কিন্তু এরপর ঘটে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটি। 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। দেশ জুড়ে তখন শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। এই সময়ে অনেকেই ধারণা করেছিলেন রাষ্ট্রপতির পদেও পরিবর্তন আসতে পারে, কিন্তু সেটি ঘটেনি। বরং পরবর্তী সময়ে একটি জাতীয় দৈনিক পত্রিকাতে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানান সেই সংকটময় মুহূর্তে তিনি সামরিক বাহিনীর সহায়তায় দাঁত কামড়ে দায়িত্ব পালন করে গেছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে, অনেক বিশ্লেষকের মতে সেই সময়ে বিএনপিও রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে অবস্থান নেয়নি, কারণ হঠাৎ রাষ্ট্রপতি পরিবর্তন করলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারত। তাই রাজনৈতিক বাস্তবতায় তাকে মসনদে বসে থাকতে দেওয়া হয়। এরপর আবার নতুন একটি দৃশ্য সামনে আসে। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দেখা গেছে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, এটা কি রাজনৈতিক অবস্থানের পরিবর্তন, নাকি শুধুই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল? সমালোচকদের মতে পদ ধরে রাখার জন্যই কি এই ভুল পাল্টানো? অবশ্য রাষ্ট্রপতি নিজেই এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, যদি সরকার মনে করে তার সরে যাওয়া উচিত, তাহলে তিনি সম্মানজনকভাবে পদত্যাগ করতে প্রস্তুত আছেন, অর্থাৎ দরজা পুরোপুরি বন্ধও নয়। এদিকে সামনে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত। আগামী 12ই মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথা অনুযায়ী এই অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে মন্ত্রিসভার বৈঠকে সেই ভাষণের খসড়াও অনুমোদন করা হয়েছে। কিন্তু এখানেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করছে। তাদের দাবি রাষ্ট্রপতিকে অভিশংসন করা উচিত। এই অবস্থানের প্রতি নীরব সমর্থন রয়েছে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সরকার এখনো এসব দাবিকে সরাসরি আমল দিচ্ছে না, বরং সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের উপর জোর দিচ্ছে। সংসদের প্রথম দিনেই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হবে, আর সেখানে রাষ্ট্রপতির উপস্থিতি সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ। বিএনপির নীতি নির্ধারকদের একটি অংশ মনে করেন, এই মুহূর্তে রাষ্ট্রপতি পরিবর্তন করলে ভবিষ্যতে নতুন সংকট তৈরি হতে পারে, কারণ নতুন রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে সরকারের মেয়াদের সঙ্গেই। আর যদি ভবিষ্যতে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়, তাহলে সেই সময়ে একটি স্থায়ী রাষ্ট্রপ্রধান থাকা জরুরি। তবে মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মীর ভিন্ন মত। তাদের প্রশ্ন, আওয়ামী লীগ ঘরানার একজন মানুষকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা উচিত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অনেকটা দাবা খেলার মতো। একদিকে সংবিধানের সীমাবদ্ধতা, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।